আসসালামু আলাইকুম, লুৎফর ইনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা একটু ফান্ডামেন্টাল নিউজগুলো নিয়ে কথা বলতে চাই, কারণ আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে গতকাল দুপুরের পর থেকে মার্কেট ঠিকঠাক টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ফলো করতেছে না। টেকনিক্যাল সাপোর্ট, রেসিস্ট্যান্স কিংবা ট্রেন্ড লাইন এই সমস্ত ব্যাপারগুলো ঠিকমতো ফলো করতেছে না। তো এই জায়গাটা কেন এমন হচ্ছে, তো এইটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নিউজ ওপেন করে নিয়ে বসে আছি, সেটা হচ্ছে ISM ম্যানুফ্যাকচারিং এর যে নিউজটা এইটা। তো এইটার যে ডেটাটা আমরা পেয়েছি গতকালকে, এটা যেটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে সেটা হচ্ছে যে ISM সমীক্ষায় দেখা গেছে সেপ্টেম্বরে মার্কিন উৎপাদন কার্যকলাপ প্রায় 1-2 বছরের মধ্যে সবচেয়ে ধীর ছিল, অর্থাৎ স্লো ছিল। তো এই স্লো থাকার কারণে আমেরিকায় যে উৎপাদনগুলো হয়ে থাকে, বিশেষ করে যে অন্যান্য দেশেরও যে ইনভেস্টররা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা বিনিয়োগকারী রয়েছে, তারা ওই বিভিন্ন মুদ্রাস্ফীতি, অর্থাৎ আমেরিকায় আপনারা জানেন যে 8.3%-এর উপরে মুদ্রাস্ফীতি চলে গেছে। তো সব কিছু মিলিয়ে যে তারা অনেকেই তাদের উৎপাদন বন্ধ রেখেছে কিংবা ফ্যাক্টরি গুটিয়ে নিয়েছে, এরকম বিভিন্ন ইস্যুর কারণে মূলত এই উৎপাদনটা ধীরগতির ছিল। তো এই ধীরগতির কারণেই যে ইউএস ডলার, আমরা যখনই এই ডেটাটা প্রকাশ পেয়েছে তখনই আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ডলার একটা উইক পজিশনে চলে গেছে, অর্থাৎ দুর্বল হয়ে গেছে। আর দুর্বল হয়ে যাওয়ার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ডলারের সাথে যে সমস্ত চার্ট মূলত ফাইট করে, যেমন ইউরোইউএসডি, জিবিপিইউএসডি কিংবা গোল্ড, বা অর্থাৎ ইউএস ডলারের সাথে যাদের কম্পিটিশন চলে, ওই চার্টগুলো একটু উপরের দিকে চলে যাচ্ছে। তো এমতো অবস্থায় আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হওয়া উচিত, তো আমরা এই ব্যাপারগুলো নিয়েই ব্যাখ্যা করব। তো আমি আসলে কথা বাড়াবো না, আমি লক্ষ্য করে দেখেছি যে আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তো শর্টকাটে আমি আসলে আজকের এই অ্যানালাইসিসটা করার চেষ্টা করব। তো এইখানে আমরা আরেকটু চার্ট প্যাটার্নে আরেকটু পরে আসি। তো এই যে ডেটাটা প্রকাশ পেয়েছে, এই ডেটার ফলে যে ইউএস ডলার এই মুহূর্তে উইক পজিশনে রয়েছে, তো এটা কতক্ষণ কন্টিনিউ করতে পারে এবং ইউএস ডলার কি আবারও তার পূর্বের যে স্ট্রং পজিশনটা ছিল সেখানে ফিরে আসবে কিনা আদৌ, নাকি এখান থেকেই বুলিশ ব্রেকআউট শুরু হবে, অর্থাৎ ইউএস ডলার উইক হয়ে যাবে এবং অন্যান্য চার্টগুলো বুলিশ মুভমেন্ট শুরু করবে, এগুলো হবে কিনা। তো এই ব্যাপারগুলোই আমরা বোঝার চেষ্টা করব। এখন দেখুন, এই পুরো ব্যাপারটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদেরকে আরও 3 দিন অপেক্ষা করতে হবে। আমি সমস্ত নিউজগুলোই একটু চোখ বুলিয়েছি, যদিও আমি আজকে একটু ব্যস্ত ছিলাম, তো খুব ভালোভাবে আমি সব কিছু যে ওইভাবে দেখতে পারছি তা না। তবে আমার নজরে যেই ব্যাপারটা আসছে সেটা হলো যে আমাদেরকে আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে, অর্থাৎ আগামী 3 দিন পরে আমরা দেখতে পাচ্ছি যে এনএফপির নিউজ রয়েছে। তো এই যে এনএফপির যে নিউজটা রয়েছে, এই নিউজের উপরে ডিপেন্ড করবে যে ইউএস ডলার পূর্বের সেই সক্ষমতা, অর্থাৎ পূর্বের যে স্ট্রং পজিশনটা ছিল সেখানে ফিরে আসতে পারবে কি পারবে না। তো এনএফপির নিউজের ডেটা কিছুটা আমরা আন্দাজ করতে পারছি, যদিও তারপরে এই বিষয়ে আজকে ব্যাখ্যা করব না। এনএফপির নিয়ে আমি একটা আলাদা ভিডিওই তৈরি করব, 2-1 দিনের ভিতরেই সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আশা করছি। যদি কোনো ব্যস্ততা না থাকে, ফ্রি টাইমে থাকলে আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। তবে ইউএস ডলার তার পুরনো শক্তি ফিরে পাবে কি না, নাকি এই দুর্বল পজিশনটাই ধরে রাখবে, তো এই পুরো ব্যাপারটা যদি আমরা আসলে বুঝতে যাই তাহলে আমাদের আসলে এই 3 দিন অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত। তাই আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে বলতে চাই যে আপনারা এই সপ্তাহটা, অর্থাৎ এই 3 দিন, আজকে তো প্রায় শেষের পথে, তো এই আগামী 3 দিন শুক্রবার পর্যন্ত, অর্থাৎ বলতে গেলে ফরেক্স ট্রেডিং যারা করেন জানেন তো শুক্রবার মার্কেট অফ হয়ে যায়। এই 3 দিন খুবই সতর্কতার সাথে ট্রেড করবেন। যদি আপনার খুব প্রয়োজন না থাকে ট্রেডিং অফ রাখতে পারেন, কারণ আমি যদি একটু টেকনিক্যাল চার্ট প্যাটার্নগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে আমি অনেকগুলো চার্টেই আমি দেখাতে পারবো যে মার্কেটে এই মুহূর্তে আসলে নো ট্রেডিং জোনে অবস্থান করতেছে। তো নো ট্রেডিং জোন কিভাবে কাজ করে এই বিষয়ে আমার ভিডিও রয়েছে, চাইলে ওইটাও দেখে শিখতে পারেন। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। তাহলে আমরা যে মূল জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আগামী 3 দিন পর্যন্ত আমরা খুবই একটা রিস্কি অবস্থানে রয়েছি, এবং এইখানে আগামী 3 দিন আসলে টেকনিক্যাল চার্ট খুব ভালোভাবে কাজ করবে না, একটু এলোমেলো চলবে। যে আপনারা হয়তো লক্ষ্য করবেন যে একটা স্ট্রং সাপোর্টে মার্কেট আছে, আপনি ভাবছেন এখান থেকে মার্কেট ব্যাক করবে না, হুট করে দেখবেন যে একটু উপরে গেছে, একটা ফলস ব্রেকআউট দিয়ে আপনারা স্টপ লসগুলো হিট করে আবার আপনার কাঙ্ক্ষিত টার্গেট মতোই মার্কেট আসছে। এই ধরনের নানান বিষয় আপনারা এই 2-3 দিন দেখতে পাবেন, কারণ এখানে
বেশ কিছু ফান্ডামেন্টাল ইস্যু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, গতকালকে আমরা যেই অ্যানালাইসিসটা করেছিলাম তো সেটার ফলে যে এই ক্যান্ডেলটাই ছিল গতকালকের সেই ক্যান্ডেলটা, এইটা দেখতে পাচ্ছেন অ্যানালাইসিস করার পরে কিছুটা হলেও ডাউন হয়েছিল, এবং যারা ওই মুহূর্তে ট্রেডিং করেছেন সাথে সাথে তারা আশা করি একটু হলেও প্রফিট বুক করতে পেরেছেন। তো মোট কথা হচ্ছে আমি যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম গতকালকে এবং যেই লেভেলটার উপরে গেলে বাই করার জন্য আমি পরামর্শ দিয়েছিলাম, এই লেভেলটা কিন্তু এইটা, হ্যাঁ, এই যে আমি লাইনটা টেনে রাখছি, এইটা ছিল সেই লেভেল। মার্কেট কিন্তু এখনও সেই লেভেল ক্রস করে নাই। মার্কেট যদি এই লেভেলটা ক্রস করে তাহলে আপনারা এখান থেকে এই ট্রেন্ড লাইন পর্যন্ত একটা বাই ওপেন করতে পারেন। এটা আবারও বলতেছি, গতকালের সেই অ্যানালাইসিসের ধারাবাহিকতা রক্ষা করেই আমি কথাটা বলতেছি। এখনও ডে ক্যান্ডেল আমাদের কিন্তু ওই জোনের আশপাশেই রয়েছে। তো এমতো অবস্থায় এই মুহূর্তে মার্কেটটা আসলে যেই জায়গায় অবস্থান করতেছে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে আগে মার্কেটের যে রেসিস্ট্যান্স লেভেলটা ছিল এই মুহূর্তে সেটা সাপোর্ট, এবং এইটা কিন্তু মার্কেট ব্রেক করার চেষ্টা করতেছে। এই রানিং ডে ক্যান্ডেলটা উপরের দিকে উঠতেছে। তো এই ডে ক্যান্ডেলটা যদি উপরে ওঠে কিংবা S4 এর যদি দু একটা ক্যান্ডেল এখানে ক্লোজ হয় এবং এইটার উপরে যদি ব্রেকআউট দেয় তাহলে আপনারা বায়ের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। তাহলে এখন যে সিনারিটা, এখন এই মুহূর্তে মার্কেটটা যেই জায়গায় অবস্থান করতেছে এইটা নিঃসন্দেহে একটা নো ট্রেডিং জোন এরিয়া। তো এই মুহূর্তে এখানে আমরা বাই অথবা সেল কোনো রকম সিদ্ধান্তই নিতে পারি না। আর এখানে আমরা যেই ধরনের সিদ্ধান্তই নেই না কেন সেইটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে বলেই আমি মনে করি। আচ্ছা, তারপরে আমি মনে করি যে ইউরো ইউএসডি নিয়ে আমার যে ধারণা ছিল এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এইবার আমরা একটু জিবিপিইউএসডির দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা যে সিনারিটা দেখতে পাবো। তো এখানে আমি একটু লঙ্গার টাইম ফ্রেমগুলো অ্যানালাইসিস করি, কারণ দেখেন আসলে শর্ট টাইম ফ্রেমের যে এমন বাজে অবস্থা যে আসলে এইখানে আমি শর্ট টাইম ফ্রেম অ্যানালাইসিস করে খুব ভালো কিছু আপনাদেরকে দিতে পারবো না, সেই কারণে আমি আসলে একটু লং টাইম ফ্রেমের দিকে একটু নজর দিচ্ছি। তো শর্ট টাইম ফ্রেম নিয়ে আমি আসলে এই মুহূর্তে কথা বলবো না। শর্ট টাইম ফ্রেম দেখলে আমরা দেখব যে মার্কেট বুলিশ ট্রেন্ডে রয়েছে বা বুলিশ মুভমেন্ট দিচ্ছে। আর এটা কেন দিচ্ছে একটু আগে আমি সেই ফান্ডামেন্টাল নিউজটা নিয়ে কথা বলে আশা করি একটু হলেও আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ব্যাপারে যদি আমরা H1 চার্ট ফলো করি তাহলে এখন মার্কেট বুলিশ ট্রেন্ডে রয়েছে বা বুলিশ মুভ দিচ্ছে। আর আমরা যদি এইটা নিয়ে আমি কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে দিচ্ছি না, আমি একটু H4 কিংবা ডেইলি চার্টটা দেখতে চাই যে এখানে কি অবস্থানে রয়েছে। আচ্ছা, আমরা যদি H4 এর একটা চার্ট দেখি তাহলে আমরা দেখব যে এইখান থেকে একটা ট্রেন্ড লাইন যদি আমরা ড্র করি, হ্যাঁ, আচ্ছা, এই দেখেন এইখানে কিন্তু মার্কেটের যে অনেক পুরাতন একটা ট্রেন্ড লাইন ছিল। দেখুন মার্কেট আমাদেরকে কিভাবে ট্র্যাপে ফেলে। আমাদের দুই ধরনের টাইম ফ্রেম কিন্তু আমাদের দুই রকম সিগন্যাল দিচ্ছে। নাম্বার ওয়ান, এখানে দেখেন যে মার্কেট কিন্তু এখানে একটা পূর্বের সুইং পয়েন্ট ছিল। আমরা যদি সেকেন্ড সুইং পয়েন্ট এইটাকে ধরি এবং এটাকে একটা ভেরিফাইড সুইং পয়েন্ট হিসেবে যদি আইডেন্টিফাই করি তাহলে দেখুন এইখানে এসে মার্কেট কিন্তু অলরেডি সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু রেসপেক্ট করছে। তাহলে এখানে আমি আসলে কি সিদ্ধান্ত নিতে পারি, কারণ এখানে H4 এর একটা ক্যান্ডেল কিন্তু প্রাইস একটু উপরের দিকে উঠে আবার প্রাইস রিজেকশন দিয়ে পরের H4 এর ক্যান্ডেলটাও কিন্তু নিচের দিকে ডাউনের দিকে আসতেছে। তাহলে এইখানে যদি আমরা এই পুরাতন ট্রেন্ড লাইনটা ফলো করি তাহলে এই মুহূর্তেও আমি বলবো এখানে সেলে থাকাটাই বুদ্ধিমানের কাজ। আর বাইরে যেতে হলে অবশ্যই এই ট্রেন্ড লাইনটা ব্রেক করতে হবে। দেন এই ট্রেন্ড লাইন ব্রেক করার পর যদি ডেইলি ক্যান্ডেল এখানে ক্লোজ হয় তাহলে আপনারা বাইরের দিকে চিন্তা ভাবনা করতে পারেন। অর্থাৎ আজকের ক্যান্ডেলটা যদি GBPUSDর এই ট্রেন্ড লাইনের উপরে গিয়ে ক্লোজ হয় তাহলে বাইরের দিকে চিন্তা করতে পারেন। অন্যথায় এখনও এটাকে কিন্তু আমরা সেলের দিকে চিন্তা ভাবনা কিন্তু আমরা করতেই পারি এই চার্টের ভেতরে, কারণ আমাদের এই ট্রেন্ড লাইন কিন্তু এখনও ব্রেকআউট হয় নাই। এবং এখানে দেখতে পাচ্ছি যে এর আগে এই S4 এর একটা ক্যান্ডেল কিন্তু এখানে প্রাইস রিজেকশন দিয়েছে। তো আমরা যদি আরেকটু দেখি যে আমাদের GBPUSDর ডেইলি চার্টের কী অবস্থা। তো ডেইলি টাইম ফ্রেমও যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে খুব বেশি যে এখানে গল্পের হেরফের হবে আমার কাছে তা মনে হয় না। তারপর আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডেইলি চার্টটা বর্তমানে কী অবস্থায় রয়েছে। তো ডেইলি চার্টের যদি এই যে ডেইলি চার্টের গল্পটাও আমরা কিন্তু ইতিমধ্যে এখানে পেয়ে গেছি। সেটা হচ্ছে যে দেখুন এইখানে ডেইলি চার্টেও আমাদের যে এইখানকার যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ডে ক্যান্ডেল এসে এই ক্যান্ডেলটা কিন্তু এখনও এইখানে ডে চার্টে এসে কিন্তু প্রাইস রিজেকশন দেওয়ার চেষ্টা করতেছে। তো ওই যেমনটা একটু আগে বললাম সেইটাই, যদি ডে ক্যান্ডেল
এই ট্রেন্ড লাইনের উপরে এসে ক্লোজ হয়, দেন আপনারা এখান থেকে বায়ের চিন্তা ভাবনা করতে পারেন। টার্গেট হতে পারে এই ট্রেন্ড লাইন। হ্যাঁ, তো এই চার্টটা জিবিপিউএসডিতে আমরা সেটা এই এমনটাই দেখতে পাই এখন, বা আমাদের ট্রেডিং প্ল্যানটা এমনটাই হওয়া উচিত। পাশাপাশি গোল্ডের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো যে গোল্ডের যে একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, সরি আমি যদি আরেকটু ভালোভাবে ড্র করার চেষ্টা করি, এই যে একটা রেসিস্ট্যান্স লেভেল ছিল, এই লেভেলটা মার্কেট টেস্ট করার জন্য চলে আসছে অলরেডি নিচ থেকে রিট্রেসমেন্ট দিয়ে। তো এই লেভেলটা যদি মার্কেট ব্রেকআউট করে তাহলে মার্কেট আরও উপরের দিকে যাবে। অর্থাৎ গোল্ড যদি এই রেসিস্ট্যান্স লেভেল ব্রেকআউট দেয় তাহলে গোল্ড আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অন্যথায় যদি এই রেসিস্ট্যান্সের নিচেই যদি মার্কেট ক্লোজ হয় তাহলে আবারও ডাউনের দিকে আসতে পারে। আর ডে ক্যান্ডেল আজকের দিন যদি এই রেসিস্ট্যান্স লেভেলের উপরে এসে ক্লোজ হয় তাহলে গোল্ড আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত এতটুকুই বলতে চাই, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আবারও বলতেছি, আগামী 2-3 দিন খুবই সতর্কতার সাথে ট্রেড করবেন। এনএফএ নিউজের যে ডেটাগুলো আসবে সেইটার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী সপ্তাহে আমরা যদি আমাদের ট্রেডিং প্ল্যানগুলো করি তাহলে আমাদের ফান্ডগুলো একটু নিরাপদ থাকবে। আর এই মুহূর্তে অর্থাৎ এই 2-3 দিন মার্কেটে সবাই অস্থিরতা দেখতে পাবেন, তাই খুবই সাবধানের সাথে ট্রেডিং পরিচালনা করবেন। তো আশা করছি আপনারা আমার এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন। আর আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ আমরাও জানতে চাই, শিখতে চাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।